ওই আইনটা কংগ্রেস সরকার করেছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি, দেশটাকে ইসলামীদের হাতে তুলে দেওয়ার একটা অনন্য কৌশল ছিল মাত্র। কোন অধিকারে বিভিন্ন পুজো কমিটি পুজো চালানোর জন্য তিনি তাহলে ইসলামীদের চয়েস করে নেন বাংলাস্তান করার জন্য? মমতা ব্যানার্জি কি জানে না যে বাংলাস্তান হলে যে জেহাদিরা দায়িত্ব নেবে পশ্চিমবঙ্গের এখানে, তারা প্রথম যে বলি চড়াবে সেটা মমতা ব্যানার্জি। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, আমরা দেখলাম একটা আইন প্রত্যাহারের দাবি নিয়ে এতটা অসহিষ্ণুতা কেন? তুমি কোন আইনের কথা বলছো? ওয়াকফ। দেখো, আমাকে কয়েক সেকেন্ড সময় দাও। সকলেই এখন বিভিন্ন রকম দল এবং ব্যক্তি স্বার্থ, সমষ্টিগত স্বার্থের ব্যাপারেই উৎসাহ দেখাচ্ছে। সাধারণ মানুষের এই ওয়াকফ আইন সম্পর্কে জানা উচিত। ওয়াকফ আইনটা জওহরলাল নেহেরুর ব্যক্তিগত উদ্যোগে 1954 সালে ওয়াকফ আইন তৈরি হয়। এই আইনটা বেসিক্যালি হচ্ছে, কোনো ইসলামী মানুষ তিনি আল্লাহর কাছে আল্লাহর কাজের জন্য ইসলামিক সমাজের উন্নতি কল্পে, যেমন দরগা, মসজিদ ইত্যাদি এবং স্কুল, মাদ্রাসা, এগুলোর জন্য তার সম্পত্তি দান করতে পারেন। কিন্তু দান করার পরে এই সম্পত্তিতে দাতার কোনো রাইট থাকে না এবং গ্রহীতার একটা সেট তৈরি করে দেওয়া হয়েছিল। ওই ওদের সেক্রেটারি, যাকে ওরা বলে মুতলিয়, বোধহয় মুতলিয়ম, তো তারা এটাকে দেখভাল করতেন আর কন্ট্রোল করতেন তাদের যে মাতব্বর লোকেরা। কিন্তু 1995 সালে মোটামুটি নিঃশব্দে সেই কংগ্রেস সরকার এই আইনের একটি সংশোধনী আনে। সেই সংশোধনী মোতাবেক এই আইনটা আগে ছিল রেজিস্টার্ড সম্পত্তি ওয়াকফের থাকবে, পরবর্তীকালে সেটার সঙ্গে অ্যাড করে দেওয়া হলো 1995 সালে যে বাই ইউজ, যেটা এখন বলা হচ্ছে যে ইউজ বলতে সেখানে নামাজ পড়লেই কোথাও সেটা নাকি ওয়াকফের সম্পত্তি হয়ে যেতে পারে। এবং এই জায়গায় যে রেজিস্ট্রেশনের ব্যাপারটা, এইটার প্রয়োজনীয়তাটাকেও উড়িয়ে দেওয়া হলো, যার ফলে র্যাম্প্যান্ট জমি গ্রহণ ওয়াকফ বোর্ডগুলোর দ্বারা, এবং ভারতবর্ষের এমন একটা জমি হাঙরের তৈরি হলো যে দেখা গেল যে ভারতবর্ষের 2025 সালের কথা বলছি, একমাত্র সেনাবাহিনী এবং রেলওয়ে ছাড়া এত বেশি জমির মালিক আর কেউ নয়, এবং রেজিস্ট্রেশনেরও প্রয়োজন নেই। কেমন অদ্ভুত! ওই সময়ে কিন্তু ইন্ডিজোটের পিন্ডি চটকানো দলবল এবং কংগ্রেস তো বরাবরই জওহরলাল নেহেরুর অ্যান্টি হিন্দু, প্রো জেহাদি ইসলামী ফিলিং এর ডিএনএ বহন করে চলেছে, কারণ কংগ্রেস তো ওই পরিবারেরই একটি দল মাত্র, মানে একটা পারিবারিক দল। তো এই 1995 সালে এই হিউ অ্যান্ড ক্রাইটা হয়নি, এবং 2005 সালে সাচ্চার কমিটির রিপোর্ট যদি দেখো, সেখানে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে প্রায়, আমাকে একটু 1 মিনিট একটু দেখতে দাও, ভারতবর্ষে সাচ্চার কমিটির রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছিল যে প্রায় 5 লক্ষ ওয়াকফ সম্পত্তি ছিল, যার পরিমাণ প্রায় 6 লক্ষ একর। এই সম্পত্তির বুক ভ্যালু তখনই ছিল 60 বিলিয়ন।
2025-এ সাম্প্রতিক যে দ্য ইকোনমিস্টের রিপোর্ট বেরিয়েছে সেই অনুযায়ী দেশের 8.72 লাখ ওয়াকফ সম্পত্তি আছে। কি অদ্ভুত দেখো, মানে দেশটাকে পুরো, দেশের সমস্ত জমি প্রায় ওয়াকফের হাতে চলে যাবে। তারা চাইলেই যেখানে নামাজ পড়লো সেখানে হয়ে গেল। এটা তো আমাদের পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত একজন সিনিয়র এমপি তো বলেইছেন। তো কিন্তু এমন অদ্ভুত আইন কোনো সভ্য দেশে চলতে পারে না, কোনো ইসলামিক কান্ট্রিতেও কিন্তু এই আইন নেই। ন্যাচারালি তার সংশোধন দরকার হলো, এবং এবারে সংশোধনের সময় যেটা করা হলো সেটা হচ্ছে শুধু এই জায়গাটা যে বাই ইউজ কোনো সম্পত্তি নেওয়া যাবে এটা বাতিল করা হলো, এবং কোনো সরকারি সম্পত্তি অধিগ্রহণ করা যাবে না, সেটা তো আমাদের সংবিধানের বিরুদ্ধে গিয়ে করা হয়েছিল। 1995 সালে ওই আইনটা কংগ্রেস সরকার করেছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, দেশটাকে ইসলামীদের হাতে তুলে দেওয়ার একটা অনন্য কৌশল ছিল মাত্র, এবং সংবিধানকে সেখানে একদমই মানা হয়নি। এখানে তো প্রশ্ন উঠছে, একটা আইন তৈরি হয়েছে, সেই আইনের বিরোধিতা করতে গিয়ে যেভাবে শামশেরগঞ্জ, ধুলিয়ান বা মুর্শিদাবাদে আমি আসছি এখানে মোটামুটি ভাবে যেটা বলি যে দুজন মহিলা সদস্য ওয়াকফ কমিটিতে এবং স্টেট ওয়াকফ কমিটিতেও সেটা রাখতে হবে, সেন্ট্রালেও রাখতে হবে, যার মধ্যে দুজন অমুসলিমকে রাখতে হবে। এই নিয়ে যারা প্রতিবাদের ঝড় তুলেছে, আমি সরাসরি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করছি, আপনি কোন অধিকারে দেবোত্তর সম্পত্তি, মানে ওয়াকফ যদি ইসলামীদের হয়, দেবোত্তর হিন্দুদের, দেবোত্তর সম্পত্তি, ওয়াকফের মালিক হচ্ছে আল্লাহ এবং দেবোত্তর সম্পত্তির মালিক হচ্ছে ভগবান। তো এই জায়গায় বিভিন্ন জায়গায় তিনি তার মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিম, তিনি কোন ধর্মের সবাই জানেন, তাকে চেয়ারম্যান করেন। কোন অধিকারে বিভিন্ন পুজো কমিটি পুজো চালানোর জন্য তিনি তাহলে ইসলামীদের চয়েস করে নেন? এটা তো অ্যাবসলিউট দ্বিচারিতা। আরেকটা কথা বলি, এই দেবোত্তর সম্পত্তি কিন্তু বিক্রি করা বা লং টার্ম লিজ দেওয়া যায় না। দিতে গেলে আদালতের কাছ থেকে আলাদা করে পারমিশন নিতে হয়, আদালত বিশ্বাস করবে, এই রকম ডকুমেন্ট দিতে হয় যে এটা অ্যাবসলিউটলি দরকার হয়েছে ভগবানের কাজে, ভগবানের স্বার্থে ব্যবহার করার জন্য। কিন্তু ওয়াকফের ক্ষেত্রে এগুলো কেন থাকবে না? এই যে দেশটাকে দারুল হার্ব থেকে দারুল ইসলামে তৈরি মানে পরিণত করার যে কংগ্রেসি কৌশল ছিল, সেইটা কিন্তু পরবর্তীকালে যখন ধাক্কা খেলো তখন এরা ফিউরিয়াস হয়ে গেল। ইতিমধ্যে একটা ঘটনা তুমি লক্ষ্য করে দেখো, তুমি যেটা বললে যে বিশেষ করে ইসলাম অধ্যুষিত এলাকাগুলোতে, এখানে একটা কথা আমি বলি যে ভারতবর্ষের সংবিধানে কোথাও ইসলামীদের কিন্তু মাইনরিটি বলা নেই। এটা আমি যখন প্রথম তুলেছিলাম অনেকেই ভুরু কুঁচকেছিলেন, কিন্তু আজ পর্যন্ত আমাকে প্রতিবাদ করে সংবিধান কেউ কোট করে দেখাতে পারেননি। তো সেই ইসলামীদের যেখানে মেজরিটি, সেখানে দেখো কিরকম ভাবে একটা ধ্বংসাত্মক আন্দোলন হচ্ছে। এই আন্দোলনের যে রূপরেখা এবং আন্দোলনের যে গতি প্রকৃতি, তার সঙ্গে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের কিছুদিন আগে ঘটে যাওয়া যে তথাকথিত বিপ্লব, তার সঙ্গে কি মিল খুঁজে পাওয়া যাচ্ছে না? আরেকটা অদ্ভুত জিনিস দেখো, যে ইন্ডি জোটের পিন্ডি চটকানো রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, তারা যখন ভারতবর্ষের মোস্ট এবল বিদেশমন্ত্রী জয়শঙ্করজির কাছে কুকুরের মতো বেত্রাহত হয়ে ডিপ স্টেট ভারতে কাজকর্ম প্রায় বন্ধ করে দিতে বাধ্য হলো, তারপর
তারা যখন কিছু চেষ্টা করছিল গত ইলেকশনের সময়, আমাদের নির্বাচনের সময়, সেটাও কিন্তু শেষ হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাতে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের পর। এবং এখন মোটামুটি এটা স্বীকৃত যে এই ডিপ স্টেট কিভাবে ভারতবর্ষে গোলমাল পাকানোর চেষ্টা করেছিল, এবং এই ডিপ স্টেটই ছিল কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানে ইমরান খানের সরকারের পতন এবং বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পেছনে। উদ্দেশ্যগুলো পরিষ্কার। আর খেলাটা দেখো, মুশকিলটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে যে ভারতবর্ষের বহু ইসলামী মানুষ কিন্তু এই ওয়াকফ আইন, যেটা 2025-এ সংশোধিত আইন হয়েছে, তাকে সমর্থন করছেন। আমি একাধিক সংবাদ, আমি এই সোশ্যাল মাধ্যমের একাধিক ইউটিউব চ্যানেল এর পরিচালক, মালিক যারা ধর্মে ইসলামী, তাদের জানি, তাদের বক্তব্য শুনছি। বহু ইসলামী মানুষ, শিক্ষিত মানুষ, যেখানে আইনজীবী, শিক্ষকরা আছেন, তারা কিন্তু ওপেনলি এই সংশোধনীকে সমর্থন করছেন। অন্য রাজ্যে আমরা দেখেছি যে ইসলামী মহিলারা প্ল্যাকার্ড হাতে এর সমর্থনে মিছিলের পুরোভাগে আছেন, যেখানে এটাকে সমর্থন করে মিছিল হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে এসে দেখো ব্যাপারটা পুরোটা অন্যরকম হয়ে গেছে। কারণটা বলছি, তুমি যেটা জানতে চাইছো, ব্যাকগ্রাউন্ডটা বলছি, যে ভারতবর্ষের যে দেওবন্দি মুসলমান যারা ভারতবর্ষে থেকে দারুল ইসলামে পরিণত করতে চেয়েছিল ভারতবর্ষকে, তারা কোথা থেকে মদত পাচ্ছিল? তারা মদত পাচ্ছিল পাকিস্তান থেকে, চীন থেকে, এবং অবশ্যই ডিপ স্টেট আমেরিকার থেকে। যেই মদতে, অর্থনৈতিক এবং অন্যান্য মদতে তারা বলিয়ান হয়ে উঠেছিল। এবং ভারতবর্ষে ইন্ডি জোটের যে বন্ডিং এর যে আঠা, সেই আঠা মানে ফেভিকলটি ছিল কিন্তু এই ডিপ স্টেট। এরা যখন ছত্রখান হয়ে গেল, ইন্ডি জোটের পিণ্ডিদান সম্পূর্ণ হলো। তারপরে হঠাৎ দেখো, এখন লক্ষ্য করে দেখো, মুর্শিদাবাদে ধুলিয়ান থেকে শুরু হয়েছিল, মুর্শিদাবাদ, মালদা, হুগলির কিছু কিছু জায়গা এবং বীরভূমেও দু একটি জায়গায় গোলমাল শুরু হয়েছে। আস্তে আস্তে গোলমালটা কলকাতার দিকে আসবে। পশ্চিমবঙ্গের রাজ্যের একজন মন্ত্রী ওপেনলি বলেছেন যে আমরা এটা করব, এবং রাজ্য সরকার এবং যার অনুপ্রেরণায় রাজ্য সরকার চলে, তিনি কিন্তু এ ব্যাপারে একদম নিশ্চুপ। তিনি প্রথমে পুলিশ নাবাননি, বা নাবালেও পুলিশে অন্যদিকে মুখ ঘুরিয়েছিল, সেই অত্যাচারের ছবিও আমরা দেখেছি ইত্যাদি। পরবর্তীকালে আমার কাছে যা খবর আছে তাতে ভারত সরকারের কাছে এই কাণ্ডে ইন্ধন যোগানোর ব্যাপারে স্পেসিফিক রিপোর্ট এসেছে, যেটা নতুনভাবে সজ্জিত ভারত বিদ্বেষী জেহাদি বাংলাদেশি সরকার এবং পাকিস্তান, চীনের যথেষ্ট উস্কানি আছে। আমি বলছি, তুমি এখানে ভালো করে লক্ষ্য করে দেখো যে ভারতবর্ষের বিরুদ্ধে, ভারতবর্ষের অখণ্ডতার বিরুদ্ধে যখনই কোনো একটা কিছু সুযোগ পাওয়া যায়, মমতা ব্যানার্জি ঝাঁপিয়ে পড়েন সেখানে। উদ্দেশ্য একটাই, যেটা জেহাদিদের উদ্দেশ্য, যে পাকিস্তান একদিকে আরেকদিকে বাংলাস্তান তৈরি করা। তাহলে পাকিস্তান বাংলাস্তানের কনস্ট্যান্ট প্রেসারে যে ভারত থাকবে, সেই ভারত কিন্তু সবসময় চাপের মধ্যে থাকবে, আর ওদিক থেকে চীনও ভারত থেকে সুবিধাটা নিতে পারবে। যেই জন্য চিকেন নেক নিয়ে মোহাম্মদ ইউনিস এত বড় বড় কথা বলেছেন। মমতা ব্যানার্জি কিন্তু চিকেন নেককে রক্ষা করার ব্যাপারে কোনো কথা বলেননি। তিনি পুরোপুরি জেহাদিদের সঙ্গে চুপচাপ সায় দিয়েছিলেন। কিন্তু মুশকিল হয়ে গেল কোথায়? কেন্দ্রীয় সরকার যখন, পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি এবং মমতা ব্যানার্জি কে?
অ্যাডমিনিস্ট্রেশনে তিনি কিছু না, তিনি অ্যাডভাইসার। আসবে তো, তাতে কি হয়েছে? কাজটা তো করবেন পুলিশের ডিজি, তার লোক দিয়ে, এবং মুখ্য সচিব। এই মুখ্য সচিব এবং ডিজিকে যখন দিল্লির থেকে স্বরাষ্ট্র মন্ত্রক কড়া রিজয়েন্ডার দিল, তখন মমতা ব্যানার্জি ভয় পেলেন যদি তার জিহাদি সঙ্গীরা অ্যারেস্টেড হয়ে যায়। তখনও উনি টানা নানা করছেন বিএসএফ সিআইএসএফ নামাবেন কিনা। তারপরে যখন কলকাতা হাইকোর্ট অর্ডার দিল, তখন উনি সেটা নামাতে বাধ্য হলেন। এবং কেন্দ্রের থেকে যে খবর এসছে সেটা পাওয়ার পরে উনিও বুঝে গেছেন যে উনিও কিন্তু সেফ নন। যে বাবা এবং ছেলেকে খুন করা হয়েছে তারা কিন্তু সিপিএম এর মিছিলে যে গেছে তার প্রমাণ পাওয়া গেছে, কিন্তু তারা কোনো দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত সেটা নয়। বহু তৃণমূলের সমর্থক মানুষজন, হিন্দুদের বাড়িঘর লুট হয়েছে, মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে, ওগুলো কিন্তু ওরা ধর্ম দেখে করেছে। এবং একটাই উদ্দেশ্য এখানে, সেই 1946 সালে যে দি গ্রেট ক্যালকাটা কিলিং এর ছক করেছিল সুরাবর্দি, যেটা জেনেও চুপচাপ ছিল জওহরলাল নেহেরু, আমার আগের লেখায়ও আছে এটা। তো সেই একই কায়দায় এখানে খেলাটা হচ্ছে। উনি চুপচাপ থাকতে চেয়েছিলেন, কিন্তু উনি ভুলে গিয়েছিলেন উনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী মাত্র, উনি দেশের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী নন। এত বড় ডিসিশন অপারেট করার কিন্তু দায়িত্ব ওনার নেই। এবং এইখানে একটা অদ্ভুত ব্যাপার দেখো, আমার ব্যক্তিগতভাবে একটি মানে কন্ট্রাক্টর ভ্রাতৃসম ছেলে, তার একটা অদ্ভুত সমস্যা হয়েছিল। সেটা হচ্ছে সে অন্য একটা স্টেটে একটা বড় প্রজেক্টে কাজ করছে, প্রচুর লেবার তার যায় মালদা মুর্শিদাবাদ থেকে, অবশ্যই ইসলামী মানুষজন। তো তাদের কাছ থেকে যেটা শোনা গেল যে যারা গোলমাল পাকিয়েছে তারা কেউ লোকাল নয়, তারা ওই খারিজি মাদ্রাসা থেকে পড়া 15, 16, 17 বছরের সমস্ত ছেলেপিলেরা। কোথার থেকে তারা এসছে কিছু জানে না। দেখো বাংলাদেশে যখন হাসিনা হটাওয়ের যে আন্দোলনটা হয়েছিল, তথাকথিত ছাত্র, একই কায়দায় কিন্তু ব্যাপারটা হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেল যে হিন্দুরা তারা বাড়ি ছেড়ে চলে আসছে দলে দলে। হ্যাঁ, এটাই তো উদ্দেশ্য ছিল। এবং এই লোকগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটিং, এটা কিন্তু পাটা মাথার ম্যানেজমেন্ট এবং পেছনে প্রচুর অর্থ সাহায্য ছাড়া এটা সম্ভব নয়। এবং পশ্চিমবঙ্গ প্রশাসনের মদত ছাড়া এটা হতে পারে না, এটা হতে পারে না। রাজ্য সরকারের যদি মদত না থাকে এটা বন্ধ হবে। এবারে উনিও কিন্তু বুঝে গেছেন যে এটা যদি উনি চালান তাহলে উনিও থাকবেন না, ওনার দলও থাকবে না। এবং এই জিহাদিদের যে একটা টিম অপারেট করছে, এতে কিন্তু ডেফিনিটলি পাকিস্তান, চীন এবং অবশ্যই এই ইউনিসের বাংলাদেশ, আমি ইউনিসের, উনি তো সংবিধানগতভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীও নন, কিছুই নন, তো ইউনিসের বাংলাদেশ, এরা সম্পূর্ণভাবে এই আন্দোলনটাকে স্পন্সর করছে। এটা ঘটনা। আবার দেখো এক একটা জায়গায় স্পোরেডিক ওয়েতে এই ঝামেলাগুলো হচ্ছে, হিন্দুদের মধ্যে ভয় তৈরি করা। এবং ওদের যে মোডাস অপারেন্ডি, সেই মোডাস অপারেন্ডি কিন্তু সেই 1946 সালের থেকে পর যেগুলো ঘটে আসছে, হিন্দু মহিলাদের শ্লীলতাহানি করো, নির্বিচারে হিন্দুদের হত্যা করো, তাদের দোকানপাট সম্পত্তি লুট করো, ভয় দেখাও, কনভার্ট করো অথবা পাঠিয়ে দাও, আর মহিলা এবং সামগ্রী, জায়গা জমি দখল করো। এটা একমাত্র উদ্দেশ্য। সেটা একমাত্র উদ্দেশ্যটা কেন? বাংলাস্তান করার জন্য। মমতা ব্যানার্জি কি জানে না যে বাংলাস্তান হলে যে জেহাদিরা দায়িত্ব নেবে পশ্চিমবঙ্গের এখানে, তারা প্রথম যে বলি চড়াবে সেটা মমতা ব্যানার্জি? এটা তো খুব স্বাভাবিক কথা। উনি যে ঘোড়ায় উঠেছেন সে ঘোড়া থেকে এখন ওনার নাবার ক্ষমতা নেই। ওনার মন্ত্রীরা হুমকি দিচ্ছেন, ওনার এমএলএ বলছেন যে কেন বিএসএফ নামালেন উনি। ওনার নিজের কন্ট্রোল নেই, কন্ট্রোলটা জেহাদিদের হাতে চলে গেছে। এখন কোন জায়গায় থামতে হবে এটা মমতা ব্যানার্জি জানেন না, সেই ভুলটা তিনি করেছেন। এইবারে এর পরিণতি হচ্ছে বাংলাস্তান হওয়া, অথবা জেহাদি সহ জেহাদি সমর্থকদের নিকেশ করা। মাঝখানে কোনো রাস্তা নেই।
ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যদি নিকেশ করতে হয় সেইটা কিন্তু দরকার। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত। আজকে ভারতবর্ষে এই অবস্থাটা এসে গেছে এবং পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এটা তাদের অস্তিত্বের প্রশ্ন এবং এর জন্য সম্পূর্ণভাবে দায়ী মমতা ব্যানার্জির নেতৃত্বে তার প্রশাসন।